বলতে চাই, আমাদের স্ক্রিনে দেখা যাচ্ছে যে আসাদ গেট, কলেজ গেট, যে রাস্তাটি মিরপুর রোড যেটা বলে, এই রাস্তা এবং শুধু এই রাস্তায় নয়, ফার্ম গেট, বিজয় সরণি, খামারবাড়ি, পুরো রাস্তায় লোকের ঢল নেমেছে এই জানাজা অংশ নেওয়ার জন্য। এই বিষয়ে একটু বলেন আপনি। আমরা কিন্তু সকালে যখন আসি তখনও কিন্তু দেখছিলাম বিশেষত ঢাকার বাইরে থেকে অনেক মানুষজন তারা জানাজা অংশ নিতে এসেছেন। দলীয় নেতাকর্মীর বাইরেও কিন্তু অসংখ্য মানুষ যারা বেগম খালেদা জিয়াকে শেষ বিদায় জানাতে এসেছেন, তার একই সঙ্গে এত মানুষ একসঙ্গে জানাজায় নামাজে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করার জন্য যে সুযোগ সেটি তারা গ্রহণ করতে চান, শ্রদ্ধা জানাতে এসেছেন। সব মিলে পুরো জায়গা জুড়ে, আপনি যখন বলছেন পুরো জায়গা জুড়ে কিন্তু আসলে লোকারণ্য। বিএনপি নেতাকর্মী তো বটেই, এর বাইরেও বাংলাদেশের আপামর জনসাধারণও কিন্তু আসলে এই জানাজায় অংশগ্রহণ করতে এসেছেন এবং সরকার তরফ থেকেও কিন্তু আসলে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। এলইডি স্ক্রিনে কিন্তু প্রতিটি জায়গায় বেগম খালেদা জিয়ার সংগ্রামী জীবন নিয়ে বেশ কিছু ডকুমেন্টারি প্রদর্শন করা হচ্ছে, তার বেশ কিছু ঐতিহাসিক কালজয়ী বক্তব্য সেটি প্রচারিত করা হচ্ছে। অর্থাৎ সাধারণ মানুষের মনে বেগম খালেদা জিয়াকে নিয়ে যে আবেগ, অনুভূতি, ভালোবাসা এবং বেগম খালেদা জিয়ার মাটি মা মানুষের জন্য তার যে আপসহীন অবস্থান, সেই সব কিছু কিন্তু সম্মিলন কিন্তু ঘটেছে আজকের এই পুরো আয়োজন ঘিরে। আমরা জানি যে আরেকটি তথ্য আপনাকে জানিয়ে রাখি, এই যে জানাজা অনুষ্ঠিত হবে সেখানে কিন্তু ইমামতি করবেন বাইতুল মোকাররম মসজিদের খতিব মুফতি আব্দুল মালেক। তিনি জানাজা নামাজে ইমামতি করবেন, যেখানে সার্কভুক্ত দেশগুলোর প্রতিনিধিরা যেমন আসবেন, বিভিন্ন দেশের প্রতিনিধিরা কিন্তু এই জানাজা অংশ নেবেন, বেগম খালেদা জিয়ার প্রতি তাদের সম্মান জানাবেন। একই সঙ্গে সরকারের সব স্তরের লোকজন এখানে যেরকম থাকবেন, প্রধান উপদেষ্টা থেকে শুরু করে উপদেষ্টা মণ্ডলীরা থাকবেন, বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ থাকবেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বেগম খালেদা জিয়ার বড় সন্তান, যিনি এখন জিয়া পরিবারের হাল ধরেছেন, তারেক রহমান, তিনি থাকবেন। এবং একই সঙ্গে অন্যান্য রাজনৈতিক দল যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে রাজপথে ছিলেন, দীর্ঘদিনের তারা একসঙ্গে কাজ করেছে, সহযোদ্ধা সহকর্মী, তারাও কিন্তু আসলে একই সঙ্গে থাকবেন। সব মিলিয়ে জিয়া রহমান পরবর্তী বাংলাদেশে যে এত বড় জানাজার সমাগম আজকে নতুন করে ইতিহাসে সেই পুনরাবৃত্তি নিশ্চয়ই আজকে ঘটতে যাচ্ছে, সেরকমটি কিন্তু আসলে সবাই মনে করছে, নেতাকর্মীরাও কিন্তু আসলে সেরকম প্রত্যাশা করছেন। সব মিলিয়ে সাধারণ মানুষের যে আবেগ রয়েছে, বেগম খালেদা জিয়ার উপরে যে ভালোবাসা রয়েছে, বেগম খালেদা জিয়ার সারা জীবনের যে আপসহীনতার সংগ্রাম, সেই সব কিছু ধারণ করেই আগামী দিনে বাংলাদেশের রাজনীতি এগিয়ে যাবে। বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দল সবাই বেগম খালেদা জিয়ার যে আপসহীনতার যে ইতিহাস, তার যে আপসহীন অবস্থান দেশের প্রশ্নে, সেটি তারা ধারণ করবেন, এমন প্রত্যাশা কিন্তু সবার। ওয়ালি, আমি একটি বিষয়ে, আপনি বলছিলেন যে তিনি ইসলাম ধর্মের মানুষের প্রতি বা ধর্মীয় অনুভূতি তার ছিল এবং তার বক্তব্য কিন্তু অনেক সময় আমরা দেখেছি। তিনি তো ধর্মভীরু একজন মানুষ ছিলেন, তিনি তো মুসলমান বা ইসলাম ধর্মে বিশ্বাসী ছিলেন, কিন্তু তিনি কখনো আমরা দেখিনি যে ভিন্ন ধর্মের মতাদর্শের মানুষকে তিনি ছোট করে কথা বলেছেন বা তাদের অধিকার নিয়ে কোনো প্রশ্নে আপোষ করেছেন, সেটি কিন্তু আমরা দেখেছিলাম। আমি এটাও একটু বলে রাখতে চাই, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আমাদের দেশে যে ভিন্ন ধর্মের যে মানুষ যারা রয়েছেন তাদেরকে তিনি সংখ্যালঘু বলতে বারণ করতেন। তিনি এই বিষয়টি কখনোই পছন্দ করতেন এবং প্রত্যেকটি মানুষকে তিনি যেমন অধিকার তার প্রশ্নে তার যে দৃঢ়তা দেখেছে, আমরা ভিন্ন ধর্মের মানুষের ক্ষেত্রে তাই দেখেছে, এবং কখনোই তিনি মানুষকে ছোট করতেন না। এই বিষয়গুলো যদি বলতেন, ধর্মের বিষয়টা এবং অন্য ভিন্ন ধর্মের ছিল কিনা সেটি বলতেন। সব সময় তিনি অন্তপ্রাণ ছিলেন। বিশেষত আওয়ামী লীগ সরকারের সময় আলেম উলামাদের উপরে যে নির্যাতন নিপীড়নের ঘটনা ঘটেছে, সেদিকে বিরুদ্ধে তিনি সবসময় তার সোচ্চার অবস্থান ব্যক্ত করেছেন। একই সঙ্গে অন্যান্য ধর্মের, অর্থাৎ হিন্দু ধর্ম, বৌদ্ধ, খ্রিস্টান, সবার অধিকার যাতে করে ক্ষুণ্ণ না হয় সেটিও কিন্তু নিশ্চিত করেছেন বেগম খালেদা জিয়া। সব কিছু মিলিয়েই কিন্তু আসলে তিনি আজকের বাংলাদেশে বেগম খালেদা জিয়ার যে অবস্থান, আপসহীন সংগ্রামের স্মারক হয়ে উঠেছেন, তিনি এত জনপ্রিয় নেত্রী হয়ে উঠেছেন, তিনি তার মৃত্যুতে এত মানুষের শোক, সব কিছু কিন্তু তার সারা জীবনেরই অর্জন। আমি যদি বেগম খালেদা জিয়ার কয়েকটি ঘটনা একটু উল্লেখ করতে চাই, যে বেগম খালেদা জিয়ার সারা জীবনের যে রাজনীতি, সেই রাজনীতিতে কিন্তু আসলে বেশ কিছু ইতিহাস কিন্তু আসলে এখন পর্যন্ত হয়ে রয়েছে। বেগম খালেদা জিয়া
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুর পর তিনি বিএনপির রাজনীতিতে আসেন আমরা যেরকমটি জানি। একই সঙ্গে তিনি তার সারা জীবনের যে সংগ্রামের মধ্য দিয়ে কিন্তু আসলে তিনি তার যে অবস্থান সেটি তৈরি করেছেন, সেই তার মধ্য দিয়েই কিন্তু আসলে তিনি সারা জীবনে কখনো নির্বাচনে তিনি পরাজয় বরণ করেননি। 1991 থেকে 2008 সাল পর্যন্ত তিনি 5টি করে সাধারণ নির্বাচনে অংশ নিয়ে 23টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং বিস্ময়করভাবে প্রতিটিতে কিন্তু তিনি জয়লাভ করেছেন। একই সঙ্গে বাংলাদেশের ইতিহাসে এতগুলো ভিন্ন ভিন্ন আসনে দাঁড়িয়ে সবকটিতে জেতার রেকর্ড কোনো রাজনৈতিক নেতা নেই। 5 আসনে জয়ের হ্যাট্রিক যেটি সেটি কিন্তু বাংলাদেশে এখন পর্যন্ত কিন্তু তিনি অনন্য উচ্চতায় রয়েছেন। এই নির্বাচন করার ক্ষেত্রে কিন্তু তিনি নির্দিষ্ট কোনো আসনে কিন্তু আসলে বেগম খালেদা জিয়া তিনি ছিলেন না। তিনি 6টি ভিন্ন জেলা থেকে নির্বাচন করেছেন। তিনি সীমাবদ্ধ থাকেননি কোনো নির্দিষ্ট আসনে। তিনি যে বাংলাদেশের নেতা সেটি কিন্তু আসলে জনগণের রায়ের মাধ্যমে সেটি প্রমাণিত হয়েছে। যেমন আমরা জানি বগুড়া, ফেনী, ঢাকা, চট্টগ্রাম, লক্ষ্মীপুর এবং খুলনা থেকে তিনি নির্বাচন করেছেন বিভিন্ন সময়, অর্থাৎ উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম দেশের সব অঞ্চলের মানুষের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হওয়ায় এই সার্বজনীন জনপ্রিয়তার রেকর্ড সেটি কিন্তু একমাত্র বেগম খালেদা জিয়ারই রয়েছে। আমি যেটি আগেই বলছিলাম, সংসদীয় গণতন্ত্রে ফেরার কারিগর এবং খালেদা জিয়া 1975 পরবর্তী সময়ে দেশের রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা থেকে 91 সালে 90 গণঅভ্যুত্থানের যে অন্যতম আকাঙ্ক্ষা ছিল সেই আকাঙ্ক্ষাকে ধারণ করে 91 সালে ক্ষমতা এসে কিন্তু বেগম খালেদা জিয়া ঐতিহাসিক দ্বাদশ সংসদীয় নির্বাচনের মাধ্যমে দেশকে পুনরায় সংসদীয় গণতন্ত্রে ফিরিয়ে আনেন। তিনি চাইলেই রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থা রেখে একচ্ছত্র ক্ষমতার অধিকারী হতে পারতেন, কিন্তু সেই পথে না গিয়ে তিনি সংসদীয় গণতন্ত্রে ফেরা, যেটি কিন্তু বাংলাদেশে এখন পর্যন্ত সেই লেগেসি বহন করছে। একই সঙ্গে বেশ তিনি বেগম খালেদা জিয়ার সরকারে থাকা অবস্থায় বেশ কিছু ঐতিহাসিক ভূমিকা রেখেছেন, যেমন নারী শিক্ষার বৈপ্লবিক পরিবর্তন তিনি করেছেন, যেখানে একেবারে প্রাথমিক লেভেলে নারী শিক্ষার্থীরা ঝরে পড়ে সেটি কমানোর জন্য তিনি অবৈতনিক শিক্ষা এবং উপবৃত্তি চালু করেছিলেন, যেটি এখন পর্যন্ত দৃষ্টান্ত হয়ে রয়েছে। একই সঙ্গে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় প্রতিষ্ঠা করেছে বাংলাদেশ স্বাধীনতা অর্জনের 30 বছর পর 2001 সালে সরকার গঠন করার পর, যার মধ্য দিয়ে মুক্তিযোদ্ধাদের জন্য যে সুযোগ সুবিধা সেটি তিনি নিশ্চিত করেছিলেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেভাবে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা করে তিনি বাংলাদেশ স্বাধীন করার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা রেখেছেন, লাল সবুজের পতাকা আনার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা রেখেছেন, বিশ্বের মানচিত্রে নতুন একটি বাংলাদেশ জন্মের অভ্যুদয়ের ক্ষেত্রেও তিনি অগ্রণী ভূমিকা রেখেছেন, নেতৃত্ব দিয়েছেন। একইভাবে বেগম খালেদা জিয়াকে সেই বিষয়ক মন্ত্রণালয় যেমন প্রতিষ্ঠা করেছেন, একই সঙ্গে দেশ যাতে করে স্বাধীনতা বিরোধী সব ধরনের শক্তি, সব ধরনের আগ্রাসন বিরোধী শক্তি, সব ধরনের আধিপত্যবাদ বিরোধী শক্তির আধিপত্যের যে শক্তিগুলো রয়েছে সেই সব কিছুর বিপরীতে বেগম খালেদা জিয়া কিন্তু আসলে ঢাল হয়েছিলেন। সেই সংগ্রামের কারণেই কিন্তু আসলে তিনি বাংলাদেশের মানুষের কাছে এই এত বেশি জনপ্রিয় কিন্তু তিনি হয়ে উঠেছেন। একই সঙ্গে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যে সংবিধানে অংশ করা সেটি কিন্তু বেগম খালেদা জিয়া বিভিন্ন রাজনৈতিক দলের দাবি অনুসারে তিনি কিন্তু সেটি মেনে নিয়ে সেটি কিন্তু একটি দৃষ্টান্ত স্থাপন করেছিলেন। সেটি কিন্তু আসলে বাংলাদেশের পরবর্তী সময়ে গত 16-17 বছরে তেমন দৃষ্টান্ত বাংলাদেশের মানুষ দেখতে পায়নি। তত্ত্বাবধায়ক সরকারের জন্য কিন্তু আন্দোলন হয়েছে, মানুষ রাজপথে থেকেছে, বিএনপি সহ অনেক রাজনৈতিক দল নির্বাচন বর্জন করেছে, এরপরও কিন্তু আসলে সংবিধানের দোহাই দিয়ে কিন্তু একইভাবে আমাদের সরকারকে নির্বাচন করে গেছে। তার ফলশ্রুতিতে কিন্তু আসলে যেই গণ অভ্যুত্থান 5 আগস্ট সেই গণ অভ্যুত্থান কিন্তু সংগঠিত হয়েছে বাংলাদেশে রক্তক্ষয়ী গণ অভ্যুত্থান। সব মিলিয়ে যে বর্ণাঢ্য রাজনৈতিক কেরিয়ার ও রাষ্ট্রীয় সংস্কারে বাংলাদেশের স্থায়ী আসন করে দিয়েছে বেগম খালেদা জিয়া, সেই তার মৃত্যুতে কিন্তু আসলে যার ফলে কিন্তু বাংলাদেশের মানুষের যে সংখ্যা সেটি কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছি। সারা বাংলাদেশের মানুষের কাছে কিন্তু বেগম খালেদা জিয়ার যে অবস্থান সেটি কিন্তু যে সুদৃঢ় অবস্থায় রয়েছে সেটি কিন্তু আসলে নতুন করে, আর বেগম খালেদার যে অবস্থান সেটি কিন্তু আসলে একেবারেই স্বৈরাচার দেশের বিরুদ্ধে আন্দোলন থেকে তৈরি হয়েছে। এর পরবর্তী পুরো সময় জুড়ে কিন্তু আসলে তিনি সেটি রক্ষা করেছেন এবং সুদৃঢ় করেছেন। আমরা দেখছি সূরা ইয়াসিন তেলাওয়াত করা হচ্ছে যে এলইডি স্ক্রিনে সাধারণ মানুষ, মুসল্লিরা, আপামর জনসাধারণ কিন্তু আসলে তারা বসে রয়েছেন। আমরা দেখছি সড়কে সুশৃঙ্খলভাবে কিন্তু আসলে বসেছেন, নামাজে জানাজায় অংশগ্রহণ করার জন্য মানুষ অংশগ্রহণ করছেন। মানুষের
যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, এটি কিন্তু আসলে আজকের দিনে সেটি কিন্তু আসলে একটি দৃষ্টান্ত হয়ে রইল।